শুনতে পাচ্ছেন নগর সংকীর্তন। ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল, তখনই শুনছি যে নগর সংকীর্তন হচ্ছে। এরা কার্তিক মাস পর্বের আগে থেকেই নগর সংকীর্তন করতে করতে যেদিন এই সময়টায় ঘুম ভেঙে যায় সেদিন এটা শোনার সৌভাগ্য হয়। খুব ভালো লাগে সত্যি কথা। আর এক দল আসছে, এখন বাজে 5:54। অনেকদিন ধরে শোনানো হয় না আপনাদের। প্রত্যেক দিনে যে এই সময় ঘুম ভাঙে এমনও নয়, তবে এখনো কোনো দিন ভেঙে যায়। বেশ নাগাড়ে যেটা হচ্ছে যে বেশ কয়েকদিনই এই সময়টা ঘুম ভাঙছে, কিন্তু ক্যামেরা ধরার কথা মনে থাকছে না। মাঝখানে তো কদিন ছিলাম না, তারপর আর্লি মর্নিং ফ্লাইট যখন ধরলাম তখন তো উঠে গেছিলাম, সেদিনও এটা শুনেছি, কিন্তু সেদিনকে আর ব্লগ করার কথা মনে ছিল না। খুব ভালো লাগে সকালবেলায় শুনতে হরিনাম। দুপুরের সকালবেলাতে একটা জায়গাতে পড়া আছে, তো সেখানে পড়তে যাচ্ছে। এখন ওর বাবা ওকে পৌঁছে দিচ্ছে, যেহেতু আদিত্য অসুস্থ সেই জন্য। অন্য সময়ে টুপুর একা একাই যায় আসে, দিনের বেলায় অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু এখন গার্জিয়ানদের ওই ভেতরে ভেতরে একটা ভয় ধরে গেছে, সেটাই। তবে এই ভয়টাকেও জয় করতে হবে, এটাকে নিয়ে পড়ে থাকলে চলবে না। কিন্তু বোমাদের হাতে একখানা বাজারের ব্যাগ নিয়েছে বটে, শরীর ওর খুবই খারাপ, ওরও তো জ্বর এসেছে, কিন্তু তাও আর কি এই মেয়েকে একটু পৌঁছে দেওয়ার কাজটাও করতে চাইছে। পৌঁছে দেওয়া না, নিয়ে আসা, সেটাও ও করতে চাইছে। তো যাই হোক, এরপরে রান্নাঘরে আমি এলাম। এসে আমি একটুখানি ওই ফুটিয়ে নিই রাত্রেবেলা যেটা ভিজিয়ে রেখেছিলাম। আমি জোয়ান ভিজিয়েছিলাম কালকে, তো বুম্বাদা এখনো খায়নি, তো সেটা ও আসুক তারপর ওকে ফুটিয়ে দেবো। এমনি সকালে তো 1 কাপ চা খেয়ে গেছে, কিন্তু আজকে যে কোনো কারণে হোক খায়নি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরপরে আসুক, ওকে আবার ফুটিয়ে দেবো, সুন্দর খেয়ে নেবে। আর আমার এই লাইটারটা চেঞ্জ করতে হবে। প্রথম কথা, অনেক পুরনো হয়ে গেছে, আর কেমন কালচে কালচে ওই মরচে মরচে মতো পড়ে গেছে। এটাকে খুব শীঘ্রই বদলে দিতে হবে আর কি, নাহলে ব্যাপারটা একটু ঝুঁকির হয়ে যাচ্ছে। একজন দেখলাম আগের দিনের ব্লগেতে মন্তব্য করেছেন যে আপনার বিভিন্ন কথার মাঝখানে যে আপনার ভাগ্যগুণে কি সম্পন্ন পরিবারে বিয়ে হয়েছে। তিনি তো নতুন দর্শক বোধহয় নন, তিনি বোধহয় জানেন যে আমার বাবাও একটা কলেজে পড়াতেন। হ্যাঁ, এখনকার জমানায় অধ্যাপকদের যা বেতন, সেই আন্দাজে আমাদের বাবাদের সময় সেরকম না থাকলেও সেই সময়ের আন্দাজে যেটা ছিল সেটা সেই সময়ে খুব একটা খারাপ কিছু ছিল না। এবং আমার মাও একটা স্কুলে, হাই সেকেন্ডারি স্কুলে পড়াতেন, এমএসসি স্কেল পেতেন। কাজে আমাদের জীবনযাপন খুব অভাবের ছিল তা না, মোটেই সেটা নয়। হ্যাঁ, এটা ঘটনা যে আমাদের বাবা মায়েরা আমাদের অনেক কিছুই করেনি যেটা তাদের ক্ষমতা ছিল। তারা বুঝতেই দেয়নি যে তারা আমাদের অনায়াস এসে ট্রেনে ফ্লাইটে ওড়ানোর ক্ষমতা রাখে, সেটা তারা কোনোদিন করেনি। সেই সময় দাঁড়িয়ে, ওই ছোট অবস্থাতে দাঁড়িয়ে আমার এটা মনে হয়েছিল, আমাদের তখন মনে হতো একটু অভিযোগ মনের দিক থেকে অল্প অল্প ছিল, খুব বেশি একটা আমাদের সময় আমরা অভিযোগ করার জায়গায় ছিলাম না। তুমি দিনহাটায় সেটেল করলে কেন? আত্মীয় স্বজনদের একটা বেশ বড় অংশের কাছে আমাদের গাইয়া ট্যাগ লেগে গেছিল। দিনহাটায় সেটেল নয়, একবার গ্রামেতে এসে বাড়ি করা, সেটাও যেমন একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তুমি অন্যদের মতো আমাদের এসি ট্রেনে চড়াও না কেন, আমাদের ফ্লাইটে চড়াও না কেন, আজকে বোধহয় কারণ আজকের জমানায় যেগুলো টুকুরের জন্য করছে সে সমস্ত কিছু করার ক্ষমতা আমার বাবা মায়ের ছিল। এখনকার দিনে দাঁড়িয়ে বুঝতে পারি যা করেছে একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। তাই বলে বুম্বাদা কি ভুল করছে তা নয়, যুগের সাথে সাথে মানুষের মানসিকতার বদল ঘটে। সেই সময় আমার বাবা মা যা করেছিলেন সেই সময়ের নিরিখে সেটা একদম ঠিক ছিল। এখন বুম্বাদা যা করছে তার কন্যার জন্য সেটা এই সময়ের নিরিখে একদম ঠিকঠাক। আমি হয়তো আমার ব্লগেতে কখনো বলেছি যে আমি কোনোদিনও এসি ট্রেনে চড়িনি, হ্যাঁ, সেগুলোকে আপনারা ওইভাবে ধরে নিয়েছেন। আমার বাপের বাড়ি না যথেষ্ট সম্পন্ন ছিলই,
হ্যাঁ, তাদের ওই বহিঃপ্রকাশটা খুব একটা ছিল না। আমার হুট করে অযাচিতভাবে একটি সম্পন্ন পরিবারে ভাগ্যগুণে বিয়ে হয়ে গেছে এমনটা নয়, এমনটা নয়। হ্যাঁ, আমি ওই কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছি, কারণ ঠিক আছে তিনি আমার শ্বশুরবাড়ি খানিকটা আমার নির্দেশ ছলে বা হোক যা হোক, তাও খোঁচা মারার ছলে হোক, এ ধরনের খোঁচা মারা তো বিয়ের পর থেকে কম পায়নি। কাজেই কোনটা খোঁচা আর কোনটা খোঁচা নয়, কে এসব করে খুব আনন্দ পায় আর কে একটুও নয় সেটা তো বুঝি। কাজে এটা যে কি সেটা আমার বুঝতে বাকি, কিন্তু তবুও আমি রিয়াক্ট করেছি, কারণ মানে পজিটিভ রিয়াকশন দিয়েছি। কারণ ঠিক আছে, তিনি ওই একটা দিক তো করেছেন, ঠিক আছে হোক। আর একটা মানুষ না শুধু ভাগ্য গুণে একটা কিছু হয়ে যায় তা না। লাইফস্টাইল আমাদের অত্যন্ত সিম্পল, কারণ ছোটবেলা থেকে সেরকম ভাবেই বড় হয়ে এসেছি। আমরা ওই হকাস কর্নারের জিনিসপত্র টুকুরকে পরিয়েই বড় করেছি, এবং যতদিন পারা যায় এভাবেই চলতে চাই। এভাবে চলার মধ্যে একটা আনন্দ আছে, সেটা যারা বুঝবেন, আর যারা বুঝেও খোঁচা দেবেন তবে দেবেন। আর কি বলবো। এই যে 14 শাক নিয়ে এসছে, আজকে তো হরে কৃষ্ণ দাদা আসবে না, সেই জন্য বাজারে গেছিল মাংস আনতে, 2 রকমের মাংস এনেছে, বেছে টেছে রাখা হয়ে গেছে, এগুলো সব মাজা হয়ে গেছে। এই শাকটাকে খুব ভালো করে বাছতে হবে, প্রচুর মাটি। আজকে যেন মনে হচ্ছে ব্লগটা শুরু না করলেই হতো সকাল থেকে, কারণ আজকে আমার শরীর এতটাই খারাপ করছে যে আমি চালিয়ে নিয়ে যাবো কেমন করে আমি বুঝতে পারছি না ব্লগটা আর কি। মেয়ে তো গেছিলো, তারপর চলে এসেছে, মোবাইল নিয়ে এসেছে, তারপরে চান করে আমার পুজো আচ্ছা সমস্ত হয়ে গেছে। এইমাত্র মামনি এই জায়গাটাকে ধুয়ে গেছে, কারণ মিনা মাসি এসেছে। তো রান্নাবান্না আজকে খুব একটা বেশি কিছু নেই, 14 শাক, তারপরে একটু আলু ভাজতে বললাম। টুকুরের এই বেলা খাওয়া নেই, টুকুর ওবেলা খাবে বাড়িতে। আর বুম্বাদে 2 রকমের মাংস নিয়েছে, পাঁঠার মাংস আর মুরগির মাংস। আমার জন্য একটু মুরগির মাংস করতে বললাম উপরে, আর টুকুরও খাবে, আর নিচে হচ্ছে পাঠার মাংসটা। আর 14 শাক হয়েছে, 14 শাকটা পুরোটা হয়নি, অতটা শাক দুবেলা তো বুম্বাদা খেতে চায় না। 14 শাকটা বলে সে একটুখানি করে, এমনিতেই শাক করতে গেলে একটুই হয়ে যায়, এই যে সামান্য একটু, ওই আর কি মুখে দিয়ে নিয়ম রাখা। এসো না, সত্যিই তাই, মুখে দিয়ে নিয়ম রাখার এটা মাংস, তাই তো, তাই তো মাসি। আর এই যে ভাত আর ডাল, তার মানে আজকে আমাদের রান্না হচ্ছে ভাত, ডাল, 14 শাক, আলু ভাজা, আর আমার জন্য চিকেন, বুম্বাদার জন্য মাটন, আর টুকুরের জন্য চিকেন, টুকুরের ওবেলা। টুকুর যেহেতু জন্মদিনটা শিলিগুড়িতে করতে পারেনি, আবার এদের এই জেনজিদের একটা নতুন ঢং শুরু হয়েছে, সেটা যারা কোনোদিনও বাড়িতে আসতে চায় না কারোর বাড়িতে। এরা সবসময় ওই রেস্টুরেন্ট, ক্যাফে এগুলোতে মিট করতে পছন্দ করে। তাই টুকুর তার বন্ধুকে আর কি, একজন বন্ধুকেই আর কি, একজন বা দুজনকে তার কোনো একটা ক্যাফেতে ট্রিট দিচ্ছে, মানে বন্ধুও তাকে ট্রিট দিচ্ছে, সেও বন্ধুকে ট্রিট দিচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তা সেটাতে কি এখন টুকুরকে বললাম যে মা গো বড্ড চিন্তা হয় রে মা। বলছে মা চিন্তা করুন না, আমরা সবাই থাকবো। ঠিক আছে, দেখা একটু কেমন লাগছে। লজ্জা পাচ্ছি, লজ্জা, ভালো লাগছে, একটু উঁচু জুতো পরতে হবে, ভালোই লাগছে। এটা বোধহয় গোয়াতে পড়েছিলিস একদিন, খুব ভালো লাগছে। ও তাই, কোথায় যেন যাবি, মানে ক্যাফেটার নাম পেন্ট হাউস? আচ্ছা ঠিক আছে, যাও। পদ্ম গাছগুলোকে দেখতে এলাম এবং দেখলাম জলও কমে গেছে এবং জল ওভারফ্লো করে দিতে হবে, কারণ মনে হচ্ছে একটা চারিতে একটু মশার ডিম পারছে। এটা আজকে অবশ্য যখন আপনাদের সাথে কথা বলছি তখনটা হয়ে গেছে, মানে ওটা দেখে সাথে সাথেই আমি ওভারফ্লো করা শুরু করে দিয়েছিলাম। তো টুপুরের বন্ধু এসেছিল, তারপর ওরা একটা টোটো করে গেল, এটা কিন্তু র্যাপিডো টোটো, তা সুন্দর পৌঁছে গেছে, তারপর আবার সঠিক সময় চলেও এসেছে। বলে দিয়েছিলাম আজকে 14 বাতি, সুতরাং তাড়াতাড়ি করে ফিরবে। তো ঠিক আছে, কথা শুনেছে, চলে এসেছে। মা, তোমার কি হয়েছে মা? আপাতত মায়ের তো প্রচন্ড জ্বর, কাশি, সর্দি আগে ছিল, এখন তাও একটু কমেছে। আমারও যে খুব ভালো অবস্থা না, কিন্তু মায়ের অবস্থা আরো কাহিল। যন্ত্রণা, সারা শরীরে ভীষণ ব্যথা, কি হলো ভগবান জানে। চেষ্টা করছি ওঠার, সন্ধ্যে বাতিটা দেওয়ার, 14টা বাতি দেওয়ার, কি করে কি করবো জানি না, দেখি। তার মধ্যে একটার পর একটা জিনিস নষ্ট হচ্ছে। এসিটার একটু কি সেটিং এ গন্ডগোল হয়েছে বোঝা যাচ্ছে না, ওই ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেল, আমার ফোনটা এমনি পর জাস্ট হাত থেকে কোনো কথাই নয় পড়ে যাওয়ার, চার্জে ছিল, চার্জ থেকে ওর হাত লেগে কি করে হাতের নিচে পড়ে গেল, আর চার্জ হচ্ছে না, ওরম ভাবে আছে, কি যে হচ্ছে কে জানে। সব মিলেমিশে পরিস্থিতিটা একদম ঠিক নেই।
যাই হোক আমি ওষুধ খেয়েছি, একটু বাদে যদি সেরে উঠে দাঁড়াবো, তখন ব্লগ করবো, নাহলে আর এই ব্লগটা দিয়ে রাখবো। অনেকদিন পর একটা খুব ভালো কয়েন দেখলাম, ইউএনসি কন্ডিশন নেই এটা, একটু এই যে দেখুন এই জায়গাগুলো উঠে গেছে, অনেক ব্যবহার হয়েছে, কিন্তু এটা 2005-এ, এটা হচ্ছে বম্বে মিন্টের কয়েন, না হায়দ্রাবাদ মিন্ট, এটা হচ্ছে স্টার আছে, হ্যাঁ হায়দ্রাবাদ মিন্টের কয়েন, এটা খুব ভালো কয়েন। এরকম কয়েন নাড়তে নাড়তে হঠাৎ করে এরকম ভালো ভালো কয়েন পাওয়া যায়, অনেকদিন ভালো কয়েন পাইনি, অনেকদিন পর আজকে একটা ভালো কয়েন পেলাম। এক প্রকার জোর করেই উঠলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, আজকে বিশেষ একটা দিন বছরে, আজকে এটা করতেই হবে, সুতরাং খুব কষ্ট করে হলেও উঠলাম। তো তারপরে সন্ধেবাতিটা এখন এই মুহূর্তে ফুল টুলগুলো সরাইনি, ফুলটা একটু বাদে সরাবো, আগে আমি 14 বাতিটা দিয়ে নিই, তারপর ফুল সরাবো, আর তারপর শাঁখও ফু দেবো। তো আমি তখন যখন এই সময়টা দেখাচ্ছি বাতি, তখনও মনে করেছিলাম যে শাঁখে ফু দেবো, কিন্তু পরে আলপনা দিয়ে ফুটা দিয়ে দিয়েছি। এই সময়টা আমি লড়েই যাচ্ছি নিজের সাথে। তো একটা পোশাক পরিবর্তন করলাম, করার পর তারপরে যেখানটায় তেলগুলো কি এটা ব্লিঙ্কিট করেছিলাম, ঠাকুরের তেল ছিল না, এটা সর্ষের তেল। তো যাই হোক, তারপরে তো ওই ইঞ্জিন তেলই আর কি কিছুটা এখানে দেওয়ার পর বাকিটা আমার রান্নাঘরে আমি নিয়ে নিলাম। ওই সর্ষের তেল বোতল যেটা ছিল আর কি ঠাকুরের ঘরে, সেটা ভর্তি করে নেওয়ার পর যেটুকু বাকি হলো সেটুকু আমি রান্নাঘরে নিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরে এগুলো সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে সমস্ত ধরিয়ে দিচ্ছি। আর আলপনা দিয়ে সকাল থেকেই এই প্রদীপগুলোকে জলেতে চুবিয়ে রেখেছিল, যার ফলে অনেকক্ষণ পর্যন্ত জ্বলেছে, বেশি তেলও টানেনি আর দীর্ঘক্ষণ জ্বলেছে। আজকে আমাদের বাড়িতে না বহুদিনের পুরোনো সলতে ছিল, যেগুলো ওই কাপড়ের সলতে, পুরী সলতে এগুলো নয়, তো সেগুলোই আমি আজকে বলেছিলাম বার করে যেহেতু কেটে কেটে সমস্ত দিয়ে দিলাম। হাতটাকে দেখছেন তো বন্ধু, একদম পুরো খালি খালি হবে না, বাড়িতে একটা কিচ্ছু সময় হয় না, কিচ্ছু নেই, করতে গেছিলাম তার আগে একদম সমস্ত দিয়ে দোকান করে রেখে চলে আসছে, কিচ্ছু নেই। লক্ষ্মী পুজোর সময় যেটুকু ছিল সেটুকু এখন একদম হাতে শুধু নোয়া আছে, আর ঘরে কোনো সময় গয়না নেই। রূপও করতে পারতাম, কিন্তু আজকে আমার গয়না শরীর ঠিক নেই, তো গয়না করতে ইচ্ছা করছে না। তো যাই দিয়ে দিলাম। শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম দেবেন কিনা, তো উনি বললেন আমি কোমর নিচু করে কোনো কিছু করতে পারবো না, তোমরাই বরং দাও। তো আমি বোমবাদা টুপুর আলপনা দিই সবাই মিলেই সারা বাড়ি জুড়ে 14টা প্রদীপ বিভিন্ন জায়গায় দিয়ে নিলাম। তো আমি ব্লিঙ্কিট করে শুধু তেল আনিনি, আমি কিছু ওই ক্যান্ডেলও এনেছি আর কি। সেটাতে ওই আগের দিনে দেখালাম না, ডিমান্ড থেকে বার করেছি একটা ওই প্রদীপ হোল্ডার মতো, তা সেগুলোতে না যেহেতু ওটা মাটির আর ওটা রং করা আছে, তা সেটাতে জলে চুবিয়ে রাখা যাবে না, তেল দিয়ে করলে জিনিসটা নষ্টও হয়ে যাবে এবং তেল প্রচণ্ড টানবেও, আর ওটা রং করা আছে যেহেতু জলে চোবালেই ওটা একদম খারাপ হয়ে যাবে, তাই জন্য ওর মধ্যে ক্যান্ডেল দিতে হবে। তো দীপালি মাসিদের বাড়িটাও তুনিবাল দিয়ে সাজিয়েছে, ভালো লাগছে দেখে। তো এখন শ্বশুরমশাই এটা দিয়ে নিচ্ছি, বাইরেতে বোমবাদা দিয়ে নেবে। আমারও কোমরেতে খুব যন্ত্রণা, তাই আমি কমই দিচ্ছি, যা দেওয়ার মূলত ওই বোমবাদা টুকুর আর আলপনা দিয়ে দিচ্ছে। কাশিটা ছিল না, আবার কাশিটাও শুরু হলো। কি বিরক্তিকর যে একটা আবহাওয়া হয়ে রয়েছে, ফ্যান না চালালে গরম, ফ্যান চালালে ঠান্ডা, আর ঘরে ঘরে এই জ্বর, এই যেটা আমার চলছে। কাজে আলাদা করে আর কি বলবো, হাতটাকে বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখতে পারছি না, এত হাতে পায়ে ব্যথা হয়েছে। সব থেকে ঝামেলা হচ্ছে পিঠে, শিরদাঁড়া বরাবর খুব কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কাজ করলাম, রান্নাঘরের কাজটুকু খুবই প্রবলেম হচ্ছে। এখন ঘরে ঘরে হচ্ছে, যার ফলে আর কি আলাদা করে বলবো। যারা উল্টো দিক থেকে দেখছেন তাদেরও হয়তো অনেকেরই এই সমস্যা চলছে। আমাদের পাড়াটাকে এখন খুব সুন্দর লাগছে, বাড়ির সামনেটাতে খুব সুন্দর কালী পুজো হয়, দুর্গা পুজোও এরা করে, এই সংঘরে খুব সুন্দর করে ডেকোরেট করে ফেলেছে ইতিমধ্যে।
পরশুদিন তো না, কালকে কালী পুজো। এই যে হয়ে গেছে, দাঁড়ান বন্ধ করি, নাহলে আর ওটা বোঝা যাবে না। এই যে ছক ছক করছে চতুর্দিক, ছক ছক করছে। ফ্ল্যাটটা কি কিছুটা দেখা যাচ্ছে? ফ্ল্যাটটা অতটা আসলে বোঝা যাচ্ছে না, যার ফলে মানে কি দিয়েছে না দিয়েছে কাত হয়ে পড়ে আছে তো, আর ওর মধ্যে পড়তেও চাইছি না। টুনিবাল দিলে দেবে, না দিলে না। ওই বাড়িতে ফ্ল্যাটে আমরা থাকিও না, কাজে কি হলো না হলো আর অত মাথা ঘামাতে পারছি না সত্যি। তো আর একজন দেখলাম মন্তব্য করেছেন যে আগের দিনে সুইপারকে আমি টাকা দিয়েছি কিনা সেটা বলিনি। হ্যাঁ আমি টাকা দিয়েছি, তো টাকা দেবো না? এটা জমাদার মেয়েটা গরিব মানুষ, ওকে টাকা না দিয়ে হয়? তো যাই হোক, ঠিক আছে বন্ধুরা, লড়ে যাচ্ছি এতক্ষণ ধরে, আজকের দিনটা সমাপ্ত করি। এখন ওই পোশাকটা ছাড়িনি, কারণ শর্টস বানাবো, কাজ তো করে যেতেই হবে। শর্টস বানাবো দুটো, একটা এই পোশাক আর একটা অন্য কিছু নিয়ে। তো তারপরে পরপর হয়তো দুদিন একদিন গ্যাপে গ্যাপে সেই দুটো শর্টস দিয়ে দেবো। তো ঠিক আছে, ছোট হলো ব্লগ, কারণ টেনে নিয়ে যেতে আর পারছি না। দেখা হচ্ছে কালকে। আজকের দিনের জন্য